তো হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছে। তো আজকে এখন আমরা কথা বলবো চলচ্চিত্রে। এখন বলে যে নতুন একটা ছবি এসেছে মৃণাল সেনের, যে কাহিনী নিয়ে, যে চলচ্চিত্র ছবিটার ওনার পিছনে কীভাবে ছবিটা রেডি করেছিল সেই কাহিনী নিয়ে যে ছবিটা এসেছে। তো দেরি না করে কাহিনীটা শুরু করে দিই। কাহিনী শুরুতেই আমরা দেখি রণঞ্জয় নামে একটা ছেলেকে, সে মৃণাল সেনের ইন্টারভিউ নিতে যায় ওর বাড়িতে। তারপর ওর বাড়িতে যাওয়ার পর মৃণাল সেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার বিষয়ে কীরকম ইন্টারভিউ নিতে চাও, আমার ব্যক্তিগত বিষয় নাকি আমার আশেপাশে কীরকম হচ্ছে সেই বিষয়ে। তখন ও বলে যে আপনার ব্যক্তিগত আর আপনার কলকাতা শহরটা কীরকম লাগে, আপনি কখন কলকাতাতে এসেছেন, সেসব বিষয়ে আপনার থেকে কিছু জানতে চাই। তো এখানে ও ইন্টারভিউ দেয়, সেখানে পুরো কাহিনী শেষ হয়ে যায়। তারপর আমাদেরকে 1 বছরের পরে কাহিনী দেখায় যে মৃণাল সেন একজন বাইরের ইউরোপীয় মেকারের কাছে আসে যে একটা ফিল্ম নিয়ে কথা বলতে। তো তখন এসে ওকে দেখে যে রণঞ্জয় ওখানে দাঁড়িয়ে আছে। তখন মৃণাল সেন রণঞ্জয়কে বলে যে তুমি যে ইন্টারভিউটা নিয়েছিলে 1 বছর আগে আমার থেকে, সেটা আমি খবরে দেখেছি, খুব ভালো লেগেছে। তখনই ওই ইউরোপের লোকটা চলে আসে, তখন এখানে কথা বদ্ধ হয়ে যায়। তখন এসে মৃণাল সেনকে বলে যে এই রঞ্জন খুব ভালো অ্যাক্টিং করে। তারপর রঞ্জনকে জিজ্ঞাসা করে যে কুণাল সেনকে চিনি কিনা। তারপর রঞ্জন বলে হ্যাঁ, খুবই আমি ভালো করে চিনি। তারপরে 1 বছর পরে কাহিনীকে দেখায় যে রঞ্জন একটা নাটকের জন্য ওর বন্ধুদের সাথে অনেক ঝগড়াবাটি শুরু করেছে, যে ঠিক করে নাটক হচ্ছে না, এরকম বিষয়ে ও তাদের বন্ধুদের সাথে অনেকটা নাটকের জন্য ও অ্যাক্টিং করছিল। তারপরে আবার নাটক শেষ হওয়ার পর তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়, কারণ এখানে রঞ্জন কমিউনিস্ট পার্টিকে দেখতে পারতো না। তারপরে রঞ্জন তার বাড়িতে তার বউয়ের সাথে কথা বলছিল নাটকের বিষয় নিয়ে, যে ওখানে নাটক করার সময় কি হয়েছে। তখন তাদের বাড়িতে কুণাল সেনের ফোন আসে। তখন রঞ্জন গিয়ে তার সাথে কথা বলে জিজ্ঞাসা করে রঞ্জনকে যে তুমি কি ফ্রি আছো। তখন রঞ্জন বলে না, আমি একটা নাটক করছিলাম, নাটকের কালকে একটা রিহার্সেল আছে। তখন কুণাল সেন তাকে জিজ্ঞাসা করে যে কোথায়, কয়টার সময়। রঞ্জন বলে দেয়। তারপরের দিন কুণাল সেন ঠিক ওই জায়গায় ওখানে গিয়ে পৌঁছায়। তখন ওখান থেকে রঞ্জনকে নিয়ে তার গাড়ি দিয়ে আসার সময় রঞ্জন কুণাল সেনকে জিজ্ঞাসা করে আমি কোথায় যাচ্ছি। কুণাল সেন বলে আমার বাড়িতে। কুণাল সেন রঞ্জনকে জিজ্ঞাসা করে আমি তোমাকে নিয়ে একটা ছবি বানাতে চাই, তুমি কি বানাবে। রঞ্জন বলে অবশ্যই, বানাবো না কেন। তারপর রঞ্জনকে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার চুল অনেক বড় বড় ছিল, চুলটাকে একটু মিডিয়ামভাবে কেটে একটু সুন্দর করে দিল। কিন্তু ও ভিতরে ভিতরে রঞ্জন খুব কান্না করছিল, কিন্তু চুলটা কেটে দিয়েছে। ও থিয়েটারে ও কাজ করছিল। তখনই কুণাল সেনের বউ আসে চা নিয়ে। তখন রঞ্জনকে জিজ্ঞাসা করে যে তুমি কি রেডি, যে তোমার কি আর কোনো কাজ আছে। তখন বলছে হ্যাঁ, আমার কালকে একটা থিয়েটার আছে। তখন কুণাল সেনের বউ মিতা তখন বলে যে এখন তো ওর চুলটা কেটে দিলে, ও তো কাজ করবে। তারপর কুণাল সেন বলে আরে কোনো কিছু হবে না, তারপর থেকে তো আমার ছবির শুটিং শুরু হয়ে যাবে, তাহলে কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে না। তারপর কুণাল সেন তাকে বলে আরে 2-3 দিন পর তো তারপরে আমার ছবির শুটিং শুরু হবে, তাই জন্য তোমাকে চুল কেটে একটু তোমাকে দেখে নিলাম, আরে কোনো কিছু প্রবলেম হবে না, তোমাকে দারুণ লাগছে। তখন মৃণাল সেন রঞ্জনকে বলে যে আমার ছবির ক্যারেক্টারটা হবে দীপু নামে একটা ছেলের। তারপর রঞ্জন বলে যে দীপু কে। তারপর বলে যে আরে আমার ছবির যে মেন ক্যারেক্টার তুমি করবে তার নাম হচ্ছে দীপু। তারপর বলে যে সে কী করে। তারপর মৃণাল সেন তাকে বলে যে সে তোমার মতনই কলকাতা নিয়ে লেখে, যে মানুষের ওইসব নিয়ে লেখাশোনা করে। তখন কুণাল সেন তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে তুমি তো পালিয়ে যাবে না তো, যে আমার ছবিটা তোমাকে কিন্তু অনেক কষ্ট করে খুঁজে বের করেছি এই ক্যারেক্টারটার জন্য, তুমি পালিয়ে যাবে না তো। তখন রঞ্জন বলে না, আমি পালিয়ে যাব না। তারপর বলে যে তুমি এখন, তোমাকে আমি 5,000 টাকা দিয়ে দেবো, তারপর পুরো ছবি শেষ হওয়ার পর তোমাকে পুরো বাকি টাকা দিয়ে দেবো। আরে তুমি কান্না করছো কেন, তুমি এখানে কান্না করো না, কারণ তোমাকে এখানে ভালোই লাগছে, আর তোমার ছবির ক্যারেক্টারটার জন্য তোমার চুলটা একটু হালকা করে আমি কেটে দেখে নিলাম। তখন রঞ্জন কুণাল সেনকে জিজ্ঞাসা করে যে আমার ছবির যে আমার মেন ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের কোনো স্ক্রিপ্টই পাওয়া যাবে। তখন কুণাল সেন বলে এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এখন তুমি এসব নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণই নেই, কারণ আমি এটা দেখে নেব, আর কোনো স্ক্রিপ্ট নেই, তুমি এসো, আর মনটাকে একটু শক্ত করে রাখো, এরকম দুর্বল কেন তুমি হয়ে থাকো। তখন এখান থেকে গিয়ে তার বন্ধুকে বলছে যে আমার চুলটা থুম করে কেটে দিল, আমাকে কিছু জিজ্ঞাসা করলো না, আরে চুলটা তো আমার। তখন তার বন্ধু বলছে আরে কুণাল সেন বলে কথা, চুলটা কাটার পর কিন্তু তোকে ভালো লাগছে। তারপর রঞ্জন বলে ওঠে যে আমি আর এখানে থাকতে চাই না, আমি এখান থেকে জার্মানি চলে যেতে চাই, আমি জার্মানিতে চলেই যাব। তারপরে সিনে আমরা দেখি যে রঞ্জন আর কুণাল সেন একটা শুটিংয়ের জন্য, যে কলকাতার মধ্যে যে ট্রামগুলি চলাফেরা করে, সে ট্রামের মধ্যে ও একটা শুটিং করবে। শুটিংয়ের সময় তাকে বলে যে ট্রামের যে টিকিটটা আছে ওর টিকিটটা গিলে নিতে। তখন টিকিটটা গিলে নেয়, আর অভিনেতা আর কুণাল সেনের আস্তে আস্তে ও খুব প্রিয় মানুষ হতে শুরু করেছিল। তখন রঞ্জনকে কুণাল সেন বলে যে টিকিটটা এখন ফেলে দাও মুখ থেকে। তখন রঞ্জন বলে যে আমি তো টিকিটটা গিলে ফেলেছি। তারপর ওরা গিয়ে এখান থেকে ও টিকিটটা যেন ওর ভিতরে ঢুকেছে সেটা বমি করে বের করার জন্য চেষ্টা করছিল, কিন্তু টিকিট তো আর বেরোচ্ছে না।
তারপরে এখান থেকে মৃণাল সেন আর রঞ্জন গাড়ি দিয়ে যাচ্ছিলো। রঞ্জন হচ্ছে মৃণাল সেনের অ্যাসিস্ট্যান্ট। তখন বলছে যে আজকে কি মিতা আর রঞ্জনের অ্যাক্টিংটা করে নেবো, ওর দুজনের অ্যাক্টিংটা এখানে সেরে নেব। তখন রঞ্জন বলে যে দাদা আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে, তাহলে ট্যাক্সির যে শুটিংটা ছিল সেটা সেরে নেই। তারপর এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে ও কুণাল সেন রঞ্জনকে বলতে শুরু করে যে এখন কি কোনো পেটের ব্যথা করছে? রঞ্জন বলছে না। তারপর বলে যে এখানে আরেকটা তোমার শুটিং আছে, এখনও কোনো কিছু ডায়লগ নেই, শুধু তুমি হাঁটবে আর তোমার কিছু করতে হবে না, কোনো ডায়লগ বা কোনো কিছুই নেই। তারপর বলে যে এখানে দাঁড়িয়ে গলির সামনে দাঁড়িয়ে তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, কারণ তোমার তো কোনো লজ্জা লজ্জা লাগে না, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। কিন্তু রঞ্জন তো ভিতরে ভিতরে খুব রাগ হচ্ছে তার। তারপরে তারা ওখান থেকে শুটিংটা শেষ করে আমরা দেখি তাদের প্রোডাকশন ম্যানেজার যে উনি বলছে মৃণাল সেনকে যে তুমি কোনো কিছু পারমিশন না নিয়ে যে ট্রামের মধ্যে যে শুটিংটা করে চলে আসলে, কোনো কিছু পারমিশন নেওয়া হয়নি, কিছু নেওয়া হয়নি, তুমি ওখানে শুটিং নিতে চলে গেছো। আর ছেলেটা নতুন, ও প্রথম দিনই এসে এত শুটিং কী করে করবে, এত তুমি যেন ওকে এত তাড়া দিচ্ছ। তখন প্রোডাকশন ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে মৃণাল সেনকে যে আপনার যে ওষুধটা ছিল, ওষুধটা খাওয়ানোর জন্য ওষুধটা কি আপনি খেয়েছেন? তখন বলছে না, আরে ভুলে গেছি। তখন বলে যে তাই জন্য আপনার উপর এত রাগ হয়। তারপর কুণাল সেন আর যে রঞ্জন ওরা গাড়ি দিয়ে কোথাও যাচ্ছে। কুণাল সেন রঞ্জনকে জিজ্ঞাসা করে যে তোমার কীরকম লাগছে এখন? তখন রঞ্জন বলে যে ভালোই লাগছে। তখন কুণাল সেন রঞ্জনকে জিজ্ঞাসা করে যে তুমি তো স্ক্রিপ্ট টিপ কিছুই জানো, কিন্তু তুমি দারুণভাবে করে দিচ্ছ, খুব এটাই কিন্তু তোমার খুব একটা ভালো পয়েন্ট, তুমি কোনো কিছু না জেনে ক্যামেরার কোনো কিছু দ্বিধা করছো না, খুব ভালোভাবে নাটকগুলি শুটিংগুলি তুমি করে দিচ্ছ। তখন রঞ্জন বলে যে স্ক্রিপ্টগুলি জানলে আমার আরেকটু ভালো হতো। তখন কুণাল সেন বলে যে এখনও তোমার স্ক্রিপ্ট জানার কোনো দরকার নেই, তুমি এখন যেভাবে করছো তুমি করতেই থাকো, স্ক্রিপ্টে তোমার কোনো দরকার নেই, আমি যেভাবে বলছি তুমি শুধু সেভাবে করতে থাকো। তারপর রঞ্জন তার ফ্যামিলির কিছু কথা বলে যে ফ্যামিলিতে অনেক ঝগড়া চলছে, ফ্যামিলি উঠান নিয়ে অনেক প্রবলেম চলছে, শেওলা আছে, কিন্তু এদিন ওই দিন কেউ না কেউ সেই শেওলাতে পা পড়ে কেউ না কেউ পড়ে যায়। তারপর এখানে ও বলছে যে তাই জন্য আমার মনটা একটু এরকম হয়ে থাকে। তারপর কুণাল সেন তাকে বলে যে সেই নিয়ে কোনো তোমার টেনশন করতে হবে না, সেই নিয়ে কোনো চিন্তা নেই, তুমি শুধু অ্যাক্টিংটা একটু ভালো করে করো তাতেই হয়ে যাবে। তখন কুণাল সেন রঞ্জনকে জিজ্ঞাসা করে যে তোমার কলকাতার শহরটা কীরকম লাগছে? তখন ও বলছে যে আরে আমি তো ভুলে গেছি, তুমি তো দার্জিলিংয়ের ছেলে। তখন রঞ্জয় বলে না, আমার এখানে ভালো লাগে না, সারাদিন কেচকেচে, এখানে নোংরা ওখানে নোংরা, কিন্তু ওখানে দার্জিলিং তো একদম পরিষ্কার প্লেন থাকে। তারপর বলে যে এখানে সবাই খুব স্বার্থপর, কারণ এখানে কেউ কারোর জন্য দাঁড়ায় না, সবাই শুধু নিজেরটা বুঝেই চলে যাচ্ছে। তখন কুণাল সেন বলতে শুরু করে যে আমি যখন প্রথম কলকাতায় আসি তখন কলকাতাটা দারুণ ছিল, সব কিছু আমার খুব ভালো লাগছিল, আর আমি তোমারই সমবয়সী ছিলাম, তখনও আমার বেশি ভালো লাগতো না, কিন্তু এখন আমার শহরটাকে খুব ভালো লাগে। তখন জিজ্ঞাসা করে রঞ্জন যে এখনকার শহরটা আর আগেরকার শহরটার মধ্যে কি কিছু পাল্টিয়েছে? তখন মৃণাল সেন বলতে শুরু করে পাল্টিয়েছে, এই যেমন রাস্তাঘাট সরকার পাল্টিয়েছে, এরকম জিনিসই শুধু পাল্টিয়েছে, আর কিছুই পাল্টায়নি। যেমন বড় বড় এখন কিছু বিল্ডিং হয়েছে, আগে এত বড় বড় বিল্ডিং ছিল না, সেগুলি চেঞ্জ হয়েছে। তখন কুণাল সেন তাকে বলে যে তোমার চুলটা কেটে কিন্তু তোমাকে দারুণ লাগছে। তো তখন হঠাৎ বলে ওঠে যে তোমার নাটকের যে মেইন লাইন কী ছিল? তখন রঞ্জন বলে নিজেকে নিজে চুল ধরে টেনে হেঁচড়ে দাঁড় করানো, নিজেকে নিজে উলটপালট করে জাগানো, তারপর গোটা পৃথিবীটাকে তত্ত্বাজা দৃষ্টিতে দেখা। তখন কুণাল সেন তাকে বলেন যে কি তোমার নাটকটা এখন বদ্ধ হয়ে গেল? তখন রঞ্জন বলে হ্যাঁ, কমিউনিস্টটা বদ্ধ করে দিয়েছে, এইসব নাকি অপসংস্কৃতি, তার জন্য বদ্ধ করে দিয়েছে। কিন্তু রঞ্জন ও কমিউনিস্ট পার্টি দেখতেই পারতো না। তখন কুণাল সেন তাকে বলে যে তাহলে তো তুমি কমিউনিস্ট পার্টি দেখতেই পারো না। তখন রঞ্জন বলে হ্যাঁ, আমি তো দেখতে পারি না, কারণ তাদের যে চালচত্রি সেসব আমার ভালো লাগে না, আর যে কোনো একটা দল যদি আসে সেটা ক্ষমতা মানে কাউ কিছু বলতে স্বীকার করে না, ওরা দল দেখাবেই। তখন রঞ্জন বলে ওঠে যে প্রত্যেকটা মানুষের তো চাহিদা একরকম হতে পারে না, তারা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চাহিদা নিয়ে বাঁচে। তখন কুণাল সেন তাকে বলে যে দেখো তোমাদের বাড়িতে তো ডেলি এই যে শেওলা নিয়ে ঝামেলা হচ্ছে, যে কেউ পড়ে যাচ্ছে, তা সব নিয়ে মারপিট হচ্ছে, একদিন এই রাগের মাথায় শেওলাগুলিকে পরিষ্কার করে নাও, তারপর দেখবে সব কিছু শেষ হয়ে যাবে। তখন তাকে বলে যে এই কাজটা যে রাগের মাথায় করা হচ্ছে সেটা কে করছে, একজন ব্যক্তি করছে না সংস্কৃতি করছে? সেটা করলে কীরকম হবে ভেবে দেখো। তারপরে এখান থেকে কুণাল সেন চলে আসে। তারপরে আমাদেরকে একটা শ্যুট দেখায় যে রঞ্জন সে রাস্তা হেঁটে আসবে, সেখান থেকে ক্যামেরাটা নিয়ে ওরা দাঁড়িয়ে আছে, কিন্তু রঞ্জন এখানে গাড়ি ঘোড়ার জন্য ও ধীরে ধীরে আসছিল, তাই এই শ্যুটটা হয়নি। তাই একে রঞ্জনকে অনেক কথা বলছিল যে তোমার উপর দেখে গাড়ি চলে যাবে, মৃণাল সেন এইসব কথা রঞ্জনকে বলছিল। তারপরে আমরা মৃণাল সেনের বাড়িতে দেখি মৃণাল সেনের বউ মিতা রঞ্জনকে বলছে যে আজকে খেয়ে যাওয়ার জন্য। তখন রঞ্জন বলে না, আজকে খাবো না। তখন বলছে যে না, আজকে খেয়েই যেতে হবে তোমাকে। তখন আবার মিতা বলে যে আমার তো লাগছে গাঁজা ছাড়ার কিছু খাও বলে তো কিছু মনে হয় না, খেয়ে যাবে কিন্তু।
তখন রঞ্জন মিতাকে বলে যে আপনিও তো সারাদিন শুটিং করেছেন। তখন মিতা বলে যে আমার অভ্যাস হয়ে গেছে, সারাদিন শুটিং করে এসে রান্না করা এসব আমার কোনো ব্যাপারই হয় না। রঞ্জন মিতাকে বলতে শুরু করে যে আপনি কিন্তু খুব ভালো অভিনয় করেন। তখন মিতা বলে যে তুমিও কিন্তু খুব ভালো অভিনয় করো, আর তোমার কুণালদা যখনই তোমাকে কিছু সামনাসামনি কিছু গালি দেয় বা কিছু বলে, মন থেকে কিন্তু তোমাকে খুব ভালোবাসে, তোমার নামে সবসময় প্রশংসা করতে থাকে। আর ওখানে রঞ্জন একটা চিনির ডিব্বা দেওয়ার কথা বলছিল, তখন ও ডিব্বাটা খুলে দেওয়ার কথা বলেছিল মিতা, তখন খুলতে গিয়ে সবটা চিনি নিচে পড়ে যায়। তারপর ওকে বলে এখান থেকে চলে আসতে ও কুণালবাবুর সাথে বসে গল্প করার জন্য। ওখানে মিতা নামে একটা মেয়ে আসে। তারপর এখানে কুণাল সেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আবার ভূমিটি প্লাগটা করেছো নাকি। তারপর এখানে রঞ্জনকে জিজ্ঞাসা করে যে তুমি কি তাকে চিনো। তখন রঞ্জন বলে হ্যাঁ আমি ওনাকে চিনি। তখন কুণাল সেন তাকে বলে যে আমার ছবিটাতে একটা তোমার ছোট্ট একটা পাঠ করে দিতে হবে। তখন সেই মেয়েটা বলে যে বুঝছি আমাকে এক্সট্রা রুল এখানে করানো হচ্ছে, তাহলে বলছে, তখন কুণাল সেন বলে ওঠে আরে এসব কিচ্ছু না। তারপর বলছে তাহলে এসব কিচ্ছু না হলে তাহলে নিচের রুমের যেন দিদিকে দিয়ে ওই রুলটা করালেন, আমাকে ওই রুলটা তো দিতে পারতেন। তখন কুণাল সেন বলছে আরে ওটা রঞ্জনের যেখানে ওরা কাজ করে সেখানকার একটা মেয়ে এই মেন রুলটা করেছে, তাই আর তোমাকে দিয়েনি, ও খুব ভালো অ্যাক্টিং করছে। তারপর বলছে দেখো তোমাকে নিয়েও যে নতুন আমি আবার ছবি বানাতে যাচ্ছি, সেই ছবিতে তোমাকে মেন রোল দেবো, সেটা কনফার্ম। তখন রঞ্জন বলে ওঠে যে এতেও আপনার নায়িকা পরপর 3টা ছবির মধ্যে ও নায়িকা হয়েছে, কিন্তু এই ছবিতে আপনি ভিড়ের মধ্যে ওকে দিয়ে দিয়েছেন। তখন কুণাল সেন বলে তো কী হয়েছে। তারপর কুণাল সেন রঞ্জনকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো বীরের মধ্যে পাঠ করা সেসব তুমি পাঠ করবে না। তারপর রঞ্জন মাথা না দিয়ে বলে যে না আমি পাঠ করব না। তখন কুণাল সেন তাকে বলে যে তাহলে তো কি তুমি জার্মানি চলে যাবে, তাহলে তুমি অ্যাক্টিং করবে না। তখন রঞ্জন বলে ওঠে যে আমি জার্মানি যাওয়ার মতন এরকম সুযোগটা আমি আমার হাত থেকে হারাতে চাই না, আমার এই কলকাতা ভাল লাগে না একদম। তখন কুণাল সেন বলে ওঠে যে সবাই কমিউনিস্ট বলে। তখন মিতা রঞ্জনকে বলে যে আজকে কিন্তু তুমি খেয়ে যাবে কিন্তু। তো তখন রঞ্জন বলে যে বাড়িতে ওয়েট করবে সবাই। তখন মৃণাল সেন তাকে বলে যে কে ওয়েট করবে তোমার বাড়িতে, সত্যি কি কেউ ওয়েট করবে। তাই মৃণাল সেন বাড়িতে থেকে রঞ্জন খেয়ে দিয়ে ও যখন বাড়িতে যায় গিয়ে দেখে যে ওর বউ ঘুমিয়ে গেছে। তখন ওর বউ তাকে বলে যে এত দেরি করে রাত্রেও কি শুটিং ছিল নাকি। তখন বলে না কুণালদার বাড়িতে খেয়ে এসেছিলাম। তারপরে রঞ্জনকে আবার দেখি পরের দিন যে ওই যেখানে রাস্তার শ্যুটটা ছিল ওই শ্যুটটাও সেরে নেয়। তারপরে আমরা দেখি রঞ্জন আর মিতার শ্যুট ছিল। তারপর মিতা রঞ্জনকে জিজ্ঞাসা করে যে হঠাৎ করে তুমি কেন বিয়ে করে ফেললে। তখন বলে না আরে স্মিতার অন্য জায়গায় বিয়ে হতে যাচ্ছিল তাই বিয়ে করতে হয়েছে ওকে। তখন মিতা বলতে শুরু করে যে আমি তোমার কুণালদাকেও হঠাৎ করে বিয়ে করে নিয়েছিলাম, আমাদের তখনকার সময় একটা তোমাকে কথা শোনাই যে তখন তো কোনো কাজকর্ম ছিল না, আমি উজ্জ্বলতার ওখানে থিয়েটার করতাম, তোমার কুণালদা আমাকে নিয়ে আসতে যেত। তো তখন যেদিন অনেক সময় টাকা ছিল অনেক সময় টাকা ছিল না, কোনো সময় যাওয়ার টাকা ছিল না, তখন সে একদিন বলে যে চলো তোমাকে একটা কবিতা শোনাতে শোনাতে নিয়ে যায়। তো তখন কীভাবে রাস্তা পার হয়ে যেতাম, এত দূরের রাস্তা বলতে আমি পারতাম না। তারপরে এসে জানি যে ওর কাছে টাকাই ছিল না যে ও কিছু ভাড়া দিতে পারবে। এসব কথা শুনতে শুনতে রঞ্জন এইভাবে ঘুমিয়ে পড়ে। তারপরে কুণাল সেন এসে রঞ্জনকে ডেকে উঠায় যে তোমার তো শুটিং আছে, শুটিং করবে না নাকি। তখন শুটিং শেষ করে রঞ্জন তার বন্ধুর সাথে রাত্রিবেলায় ও মদ খেতে বসে। তারপরে তাদের যে টিমটা ছিল টিমটার সাথে ও বলতে শুরু করে যে ও কি আমাকে এখানে আর আমার ভালো লাগছে না, আর সবসময় কি কুণাল সেন আমাকে ব্যাক করে যাবে। তখন তাদের মধ্যে অনেক কিছু কুণাল সেনকে নিয়ে অনেক কথাবার্তা শুরু হয় যে তোকে তো এখানে ব্যাক করাচ্ছে উনি। তারপর তাদের নিয়ে কমিউনিস্ট নিয়ে আবার অনেক কিছু একটা লড়াইয়ের মতন হয়ে যায়। তারপরে এখানে তাদের মধ্যে পুরো ঝগড়া হয়ে যায়। তারপর পুরো টিমটা এখানে পুরো বন্ধ হয়ে যায় যে ওরা একসাথে মিলে ওরা কোনো নাটকই করবে না। তারপর রঞ্জন তার রাগের মাথায় তার গিটারটাকে সে ভেঙে ফেলে। তারপর রঞ্জন কুণাল সেনের ছবির আরেকটা পার্ট করতে ও গিয়েছে। তারপর শুটিং শেষ হওয়ার পর এখানে যে কুণাল সেনের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে রঞ্জনকে ডাকে তার রুমে আসার জন্য। তারপর সে রুমে আসে, তারপর তাকে বলে যে তোমার কি প্রবলেম, তুমি সবসময় এরকম থাকো কেন, যে কোনো কিছু বলো না, শুধু অ্যাক্টিংয়েই করো আর কেউর সাথে কোনো কিছু মেলামেশা নেই। তখন রঞ্জন বলে যে আমার চেহারা ভালো নেই, তাই জন্য আমার এরকম মনে হয় যে আমার চেহারাটা বেশি ভালো নেই, তাই জন্য কেউ আমাকে এরকমভাবে দেখতে চায় না। তখন কুণাল সেনের যে অ্যাসিস্ট্যান্টটা আছে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে এখানে কার চেহারা ভালো আছে, কিউর চেহারাই ভালো নেই। ক্যামেরার কাজ হচ্ছে তোমার চেহারাকে দেখানো, আর তোমার চেহারাকে তুমি কিভাবে অ্যাক্টিংয়ে ফুটিয়ে তুলবে সেটা হচ্ছে তোমার কাজ। কারোর চেহারাই কোনো সময় ভালো থাকে না। তখন কুণাল সেনের অ্যাসিস্ট্যান্টটা আবার বলেন যে তুই জানিস যে আমি আর দাদা এখানে কেন পড়ে আছি, যে এসব কলকাতার মধ্যে এসব ভাঙা বাড়ি ঘর এসবের মধ্যে আমরা কেন পড়ে আছি, আমরা তো চাইলে এখান থেকে বেরিয়েও যেতে পারি, কিন্তু আমরা যাই না কেন জানিস, কারণ এখানের মধ্যে পুরো সত্যটা লুকিয়ে আছে, যারা দেখবে তারাই বুঝতে পারবে। তখন রঞ্জন বলে ওঠে যে আমার প্রবলেম কোথায়। তখন সেই অ্যাসিস্ট্যান্টটা বলে যে তুই খুব একটা চালু আদমি, যে
ক্যামেরার সামনে তুই দাদাকে ইন্সপেক্ট করার জন্য, যে দাদার যাতে তুই দাদার সাথে যে ভালো থাকতে পারিস, তাই খুব তুই দারুণ অ্যাক্টিং করছিস, কিন্তু বাইরে তোর ভিতরে অন্যরকমই জিনিস চলছে। আরে অ্যাক্টিং ব্রেন দিয়ে হয় না, বুঝলি, মন থেকে অ্যাক্টিং করতে হয়। তারপর ওখানে শুটিং শেষ হওয়ার পর তারপর কুণাল সেন তাকে নিয়ে, রঞ্জনকে নিয়ে তার বাড়িতে যায়। তারপর বলে যে তোমাকে আজকে একটা কাহিনী শোনাবো। তারপরে কুণাল সেন তার একটা দুঃখের সময়ের কথা ওকে বলতে শুরু করে, যে এখানে একটা চাকরি করছিলাম, তখন আমি ভাবছি যে আমি একটা ফিল্ম বানাবো। তো তখন ঘরের মধ্যে আমি এসে আমার আয়নার সামনে আমার দেহের মধ্যে যা কিছু জামা কাপড় ছিল সবগুলো আমি খুলে ফেলে দিই। তখন আয়নার সামনে আমি পুরো খালি গাও, পুরো দেহতে আমার কোনো কাপড় নেই, আর আয়না আর আমি। তখন আমি আয়নাকে দিকে তাকিয়ে বলছি যে কুণাল সেন তুমি কি ফিল্ম বানাতে পারবে? সেটা কখনো পারবে না। তারপরে এসব ছেড়ে দিয়ে আমি ফিল্মে এসে ঢুকি। আবার কুণাল সেন বলে যে আমি এইসব দেখে তখন হাও হাও করে কাঁদতে শুরু করি। তখন রঞ্জনকে বলে যে তোমার যে নাটকের লাইনটা আবার কী ছিল? রঞ্জন আবার নাটকের লাইনটা বলে। তখন চাকরিটা ছেড়ে দিয়ে আমি চলে আসলাম আমার জায়গায়, কলকাতায়। ওখানে কুণাল সেন যেন এসব কথাগুলি বলছে, তার চোখের মধ্যে জল টলবল করছে, কিন্তু তার চোখ দিয়ে হালকা হালকা জল পড়ছে, কিন্তু ও এভাবে দেখাচ্ছে না, কারণ তার যে সময়টার কথা সে বলেছে, ওই সময়টাতে সে খুব কষ্টে দিন কাটিয়ে এখন এই পরিস্থিতিতে এসেও দাঁড়িয়েছে। তখন এখান থেকে উঠে কুণাল সেন আরেকটা শটের জন্য ও চলে যায়। তারপরে আমরা অন্য একটা লোককে দেখি যে অ্যাক্টিং করতে রঞ্জনের সাথে। তারপর অ্যাক্টিং ছাড়ার পর ওরা যখন খেতে বসে, তখন রঞ্জন আর ওর সাথে যে অ্যাক্টিং করেছিল উনি একসাথে বসে। তারপর ওনার মধ্যে কথাবার্তা শুরু হয় রঞ্জন আর তাদের মধ্যে, যে উনি আগেও কুণাল সেনের ছবিতে কাজ করেছিল, আগের ছবিটাতেও এখনও করেছে। তারপর উনি বলে যে ওনার বাড়ি মুর্শিদাবাদ, উনি মুর্শিদাবাদ থেকে এসে এখানে শুটিং করতে এসেছে। যখনই ওই লোকটা বলে যে ওনার বাড়ি মুর্শিদাবাদ, তখনই এখানে রঞ্জনের ব্রেনের মধ্যে অনেক কিছু চলতে থাকে, কারণ মুর্শিদাবাদ কলকাতা থেকে কত দূর, ওখান থেকে উনি এখানে এসে শুটিং করছে। তখনই এখানে প্রডিউস যে ম্যানেজার চলে এসে রঞ্জনকে বলে যে তুমি এখানে কি করছো, তোমার খানা তো কুণালবাবুর সাথে দেওয়া হয়েছে, ওখানে গিয়ে খেয়ে নাও। তখন রঞ্জন বলে না, আজকে আমি নিচে খাবো। তো তখন এখানে আরেকজন লোক এসে বলে যে বিপুলবাবু সবসময় আপনি কেন খানা করতে থাকেন, সবসময় খাওয়ার নিচে? আমরা একজন আর্টিস্ট, একজন অ্যাক্টার, আমরা শুধু এসব নিয়ে মাথা ঘামাই। তখন বিপুলবাবু বলে যে যদি এখানে কুণাল সেন যদি ছবি না বানাতে পারে, তখন আমাদের ভালো মন্দ খানাটা চলে যায়। যেদিনই কিছু ভালো মন্দ খাওয়াতে হয়, তখন কুণালবাবু কিছু ফিল্ম বানালে তখন গিয়ে আমরা কিছু ভালো মন্দ খেতে পারি। এসব কথা বলে উনি ওখান থেকে চলে যায়। তারপর রঞ্জন ওখানে বসে দেখতে থাকে যে কত মানুষ ওদের দ্বারা এখানে খাচ্ছে, কিছু কাম পাচ্ছে করার জন্য। তারপর রঞ্জন এখান থেকে খাওয়া দাওয়ার পর ও কুণাল সেনের রুমে যায়। তারপর রুমে যাওয়ার পর কুণাল সেনের ছেলে আসে, ছেলের সাথে একটু পরিচয় হয়। তারপর কুণাল সেন তাকে বলে যে আজকে খেয়ে দেওয়ার জন্য। তখন রঞ্জন বলে না, বাড়িতে সবাই ওয়েট করবে। তখন আবার কুণাল সেন তাকে বলে সত্যি কি ওয়েট করবে? তখন সে মানা করে যে ওর মন তো অনেক ভাঙা চূড়া মন, সে বলে না, কেউ ওয়েট করবে না। তারপর আবার কুণাল সেন তাকে বলে যে আজকে তুমি খেয়েই যেও। তখন কুণাল সেন আবার তাকে বলে যে কি হয়েছে তোমার, এরকম হয়ে আছো কেন? তখন রঞ্জন বলে যে আমার নাটকের দলটা ভেঙে গেছে। তারপর কুণাল সেন বলে তুমি তো দলে বিশ্বাসই করো না। তখন রঞ্জন বলে না, আমি দলে বিশ্বাসই করি না। তখন কুণাল সেন বলে তাহলে এসব নিয়ে এত ভাবছো কেন? তারপর রঞ্জন বলে যে আমি কি করব, কি ছাড়বো, কি করব, সেটা আমি কিছুই বুঝতে পারছি না। আই এম সরি, এটা আপনার ব্যাপার না। তখন কুণাল সেন তাকে বলে, রঞ্জনকে বলে যে তুমি যখন অ্যাক্টিং করো না, দারুণ করো, যখনই অ্যাক্টিংটা কাট হয়ে যায় তখনই তোমার মাথার মধ্যে দুনিয়ার সমস্যা চলে আসে। তারপরে রঞ্জন বলে যে আমার একটা ছেলে আছে। তারপর কুণাল সেন বলে যে জানি তুমি মিতাকে বলেছিলে, তুমি তো আর আমাকে সব কথা বলো না, মিতাকে বলো, মিতা আমাকে সব কথাই বলে। তারপরে রঞ্জন বলে আমি কিন্তু সব কথাই বলতে চাই, কিন্তু আমি কি করব, কি ছেড়ে কি ধরবো, সেটা আমি কিছুই বুঝতে পারছি না। আমার নাটকের দলের লোকেরাও কেউ বুঝে না। তারপর কুণাল সেন তাকে বলে যে তোমার বউ নন্দা বুঝে? তখন রঞ্জন বলে যে শুধু ওই একমাত্র বুঝা, না হলে কেউ আমাকে বুঝতে চায় না। ও খুবই পরিশ্রম করছে, ও বাড়ির মধ্যে যত টাকা পয়সা লাগে সব কিছু ওই দেয়, আমি কিছুই করতে পারছি না। তখন কুণাল সেন তাকে বলে কি তুমি মাসে মাসে টাকা দিতে পারছো না? তারপরে রঞ্জন বলে যে আপনিও খুব জীবনে খুব কষ্ট করেছেন, মিতাদিও খুব জীবনে খুব কষ্ট করেছে। তারপর কুণাল সেন তাকে বলে যে তুমি তোমার যে দল বা তুমি যেরকম একটা তুমি রুলকে ভাঙতে চেয়েছো, তাই এরকম হচ্ছে। তারপর রঞ্জন বলে যে আমি কাজ করতে চাই, আমি সবসময় কাজের মধ্যে থাকতে চাই, আমি কি করব? আমি অন্য কিছু করতে চাই, কিন্তু এটা কলকাতার মানুষটা বুঝে না, আর স্পেশালি যে কমিউনিস্টরা বুঝে না। তারপরে তাকে এই ছবির মধ্যে যে মেন রুলটা আছে, মেন রুলের জন্য তাকে বলা হয় যে এই ছবির মধ্যে সবচেয়ে বড় রুল হচ্ছে এই সিনটাই। তারপর ও বাড়িতে যায়, বাড়িতে গিয়ে পুরো সিনটা তার বন্ধুর সাথে ট্রাই করতে থাকে, কিন্তু ভালোভাবে সিনটা করতে পারছিল না। তারপরের দিন শ্যুটের মধ্যে এসেও ওখানেও ঠিক করে হচ্ছিল না। তখন এখানে কুণাল সেন তাকে বলে যে দেখো তুমি এরকমভাবে তুমি আগে যেরকম প্রথম যে
ট্রেনের মধ্যে তুমি যেন কাগজটাকে খেয়ে নিয়েছিলে, যেটা তোমার ভিতর থেকে এসেছিলো যে তুমি খেয়ে নেবে, তো সেরকমভাবে তুমি এখানে অ্যাক্টিং করতে আসো নি। তুমি তোমার মনের মধ্যে যেরকম এক্সপ্রেশন আছে তুমি শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে আর তোমার ডায়লগ যেটা আছে তুমি বলতে থাকো। তারপরে তারা আবার ওই শ্যুটটা শেষ হওয়ার পর তারা আবার নতুন আরেকটা শ্যুট করে, যে মিতার সাথে তাদের বাড়ির মা ছেলের সম্পর্কের সাথে একটা ওরা শ্যুট করে। তারপর ওই শ্যুটটাও খুব দারুণভাবে শেষ হয়। তারপরে তারা আবার একটা শুটিং শেষ করার পর রঞ্জন কুণাল সেনকে বলছে যে জানেন আপনি কমিউনিস্টরা কত মানুষকে মেরেছে। তারপর ও অনেকগুলি উদাহরণ দেয় ওকে। তারপরে রঞ্জন বলছে যে আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে এসব কথাগুলি বলা ঠিক না, কারণ আমি আপনার থেকে অনেক ছোটো বয়সে। তারপরে কুণাল সেন তাকে বলে যে আমি সব কিছুই জানি, কিন্তু তুমি আসলে যেটা বলতে চাচ্ছ সেটা বলে ফেলো তো। তখন রঞ্জন ওকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। কুণাল সেন তাকে বলে যে ভালো করে কেঁদে নাও, তারপর তোমার জন্য একটা প্রশ্ন আছে। তারপর রঞ্জন বলে কী প্রশ্ন? তারপর কুণাল সেন বলে যে ঠিক করে আগে কান্না করে শেষ করো, মনটা একটু হালকা হবে, তারপর বলছি। রঞ্জন বলে কী প্রশ্ন বলবেন সেটা বলে দেন না, কারণ আর তো আমাদের দেখা হবে না। তারপর কুণাল সেন বলে কী হয়েছে, ডাবিং করতে হবে তো, পুরো ফিল্মের আরও অনেক ডাবিং বাকি রয়েছে, সেগুলি শেষ করতে হবে তো। রঞ্জন বলে আমি আর এখন কলকাতা ছেড়ে আমি জার্মানি যেতে চাই না, আমি সবসময় আপনার সাথে থাকতে চাই, আমি কোনো রকমের কাজ না করলেও। তারপরে এসব বলে কুণাল সেন হাঁটতে শুরু করে। তারপর বলে কুণাল সেন যে তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দাওনি। তারপর রঞ্জন বলছে কী প্রশ্ন? তারপর বলছে যে তোমাকে যেন বলেছিলাম যে কলকাতা কেমন লাগছে। তারপর রঞ্জন চিল্লি দিয়ে বলে যে দারুণ। তারপরে এখানেই পুরো ছবিটা শেষ হয়ে যায়। আর আপনাদের কীরকম লাগলো এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথেও শেয়ার করে দিতে পারেন।